জলপাইগুড়ি স্টেশনে ভাই এই দেখো জলের ঝর্ণা বইছে। ঝড়ের কবলে আমরা পড়ে গেছি। কিছুদিন আগে তোমরা শুনেছিলে আমাদের বাংলাতে রেমাল এসেছিল, সেই রেমালের তাণ্ডবের প্রভাবটা এখন এদিকে দেখা যাচ্ছে। এই দেখো প্ল্যাটফর্মে বন্যা লেগে যাবে আজকে কোচবিহারে, চারিদিকে শুধু মানে বৃষ্টির প্রভাবটা দেখছো কি। তেজস রাজধানীকে দেখো এলএইচবি রেখে দিয়ে দিয়েছে, বাড়ির কাকিমারাও পর্যন্ত বাদ দেয়নি মাছ ধরতে। দেখো ভাই সিলগার টাউন স্টেশনে প্ল্যাটফর্মটা তাও পেয়েছি, আর স্টেশনটা কিন্তু খুব ছোট ভাই, ক্যামেরার লেন্স পর্যন্ত ভিজে গেল আমার, কি অবস্থা, শ্যুট করতে পারছি না ভিডিও। দেখো মালদার দিকে এত পরিমাণ গরম যে থাকা যায় না, আর শিলিগুড়ির দিকে অগাধ বৃষ্টি, শুধু বৃষ্টির প্রভাবটা দেখো তোমরা। এই পোড়া দুপুরে আজকে আমি আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন থেকে জার্নি শুরু করি। 5 নম্বর প্ল্যাটফর্মে এসে লেগে আছে কোনো আর্মি স্পেশাল, দেখে তো মনে হচ্ছে এদের আর্মি না, কোনো স্টেটের ফোর্স আছে, পুলিশ ফোর্স। তো যাই হোক ইলেকশনের জন্য নিয়ে যাচ্ছে, চলো গাড়ি ঢুকছে আমাদের, দেখাচ্ছে। ট্রেন ঢুকছে আর আমি লাস্টের দিকে আসলাম, কারণ সবগুলো জেনারেল লাস্টের দিকেই পড়বে মালদা টাউনে। আর এই ট্রেনে মাত্র 2খানা জেনারেল আছে, দুটোই পিছনে। ট্রেনটা আমাদের ঢুকে গেল, আর সামনের দিকে কোনো জেনারেল নেই, যা আছে সব পিছন দিকে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, আমাদের কিন্তু মালদা ছাড়ার পর পরবর্তী স্টপেজ একবারে এনজিপি, কিষানগঞ্জ বারসই কিন্তু নেই। দুপুর 3:10 আমাদের ডিপার্চার হয়ে গেল মালদা টাউন থেকে। এরপরে 235 কিলোমিটার পর পরবর্তী স্টপেজ নিউ জলপাইগুড়ি। তো পুরো রাস্তা বাকি আছে, আর মালদা থেকে 838 কিলোমিটারের জার্নি করব সিলঘাট টাউন পর্যন্ত। তো ভাই তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল যে শিবনাথে একবার কাজিরাঙ্গা থেকে ঘুরে আসো, 3:11 বেরিয়ে গেলাম, তাই কাজিরাঙ্গা ঘুরতেই যাচ্ছি। চলো তাহলে পুরো জার্নিটা আমার সাথে উপভোগ করো। মালদা টাউন থেকে বেরিয়ে গেলাম, মালদা টাউন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 234 কিলোমিটার পর নিউ জলপাইগুড়ি। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস জানিয়ে রাখি, এই মালদা থেকে এনজিপি পর্যন্ত 234 কিলোমিটার, মাঝখানে 3টা মেজর স্টেশন পড়ে, বারসই, ডালখোলা, কিষানগঞ্জ। বেশিরভাগ প্রিমিয়াম ট্রেনের বারসই বা কিষানগঞ্জে স্টপেজ থাকে, আমাদের কিন্তু কোনো স্টপেজ নেই। ভাবতে পারো আরেকটা ট্রেন আছে কর্ণভূমি এক্সপ্রেস। চলো শামসি পেরিয়ে গেলাম। বিকেল 4:07 আমরা এখন পার করছি কুমেদপুর স্টেশন। এই কুমেদপুরে কিন্তু একটা বিশাল বড় কার্ভ আছে, ওই দেখো সামনে, দেখো ওয়েব 7টা, ওই দেখো সামনে ওয়েব 7 লোকোমোটিভটা যাচ্ছে। ভাই পুরো এই প্ল্যাটফর্মটাই, এই কুমেদপুরের প্ল্যাটফর্মটাই কিন্তু একটা বিশাল বড় কার্ভের মধ্যে, মানে তোমরা যদি প্ল্যাটফর্মে এই মাথায় দাঁড়াও, ওই মাথা কিন্তু দেখতে হবে, ওই দেখো সামনে ওয়েব 7 আছে। চলো এবার তো আমরা বারসই স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি, আর এদিক থেকে আমাদের সাথে দেখা হয়ে গেল 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটার কিন্তু নিউ জলপাইগুড়ি ছাড়ার পর বারসই স্টপেজ আছে, কিষানগঞ্জে নেই। ভাই এটার থেকে আমাদের প্রায়োরিটি কত বেশি, আমাদের কিন্তু কোনো স্টপেজ নেই বারসই। তো দেখা যাক দাঁড়াই কিনা বারসই। আর দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আমরা বারসই স্টেশন। অবশেষে বিকাল 4:43 এসে পৌঁছে গেলাম আমরা এখন বারসই জংশন। বারসইকে মেনলি জংশন বলা, এখান থেকে একটা রুট চলে যাচ্ছে রায়গঞ্জের দিকে, মানে আগে গিয়ে রাধিকাপুর লাইনটা। চলো বারসই ছাড়ার পর তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। দারুণ জিনিসটা কি দেখবে, আমি তো আছি বর্তমানে বারসই স্টেশনে, ওই দেখো এক্স্যাক্টলি কার্ভটা, মানে বারসই স্টেশন ছাড়ার পর একটা বিশাল বড় কার্ভ দেখা যায় ভাই, মানে এই স্টেশন থেকে ওইদিকে যে যখন কোনো গাড়িগুলো ঢুকে প্ল্যাটফর্মে দেখা যায়। এই রুটটা তোমরা যদি এক্সপ্লোর করো তো বেশিরভাগ মেনলি এই রুটে খাবার দাবার বলতে গেলে, এই দেখো ছোলাকে একদম সিদ্ধ করে ঘুগনির মতো করে বানিয়ে পেঁয়াজ দিয়ে বিক্রি করে, 20 টাকা চাইবে, 10 টাকা দিবে, 10 টাকাতে দিয়ে দিবে। চলো বারসই ছাড়ার পর দেখছি এরপরে পরবর্তী কোথায় দাঁড়ায়, এনজয় পর্যন্ত কোথাও স্টপ। অবশেষে বারসই ছাড়ার পর ভিউজটা দেখো, সত্যি এরকম সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আর এরকম সৌন্দর্য যদি আমি দেখতে পাই আমি তো ক্যামেরাবন্দি করবই। এটাই বারসইয়ের সেই কার্ভটা। আর দেখতে দেখতেই একটা দুর্দান্ত গতির সাথে আমরা পার করে গেলাম ডালখোলা স্টেশন। গাড়ি কিন্তু আমাদের এখানে দাঁড়ালো না ভাই, অনেক প্রিমিয়াম গাড়ির স্টপেজ আছে কিন্তু এখানে, লাইক পদাতিক এক্সপ্রেস। এরপরে দেখি কিষানগঞ্জে দাঁড়ায় কিনা। আর দেখতে দেখতে আমরা কিষানগঞ্জও পার করে যাচ্ছি। এদিকে দাঁড়িয়ে আছে অবোধ আসাম এক্সপ্রেস, এটা লালগড় থেকে আসছে, ডিব্রুগড়ের দিকে যাবে। কিষানগঞ্জের মিডিল লাইন দিয়ে কিন্তু আমাদের পার করে দিল ভাই। এর আগে সম্ভবত আমি একবার বন্দে ভারতে গেছি, যেখানে দাঁড়াইনি কিষানগঞ্জে। আর এইটা হচ্ছে কোন স্টেশন বলো তো, গাইসাল।
যেখানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার একটা ভিডিও আছে দার্জিলিং মেলে, সেখানে কিন্তু আমি ডিটেলসে অ্যানালাইজ করে বলেছি কিভাবে গাইসাল স্টেশনে সেদিন সেই দুর্ঘটনাটা ঘটেছিল মর্মান্তিক। আর দেখো, দেখতে দেখতেই আমরা এখন পার করে যাচ্ছি আলুয়াবাড়ি রোড জাংশন। আলুয়াবাড়ি রোডকে মেনলি জংশন কেন বলা হয় জানো? আলুয়াবাড়ি থেকে একটা রুট চলে যাচ্ছে বাগডোগরার দিকে, যেটা আগে গিয়ে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন ডুয়ার্স হয়ে যায়। আলুয়াবাড়ি পার করার পরেই ভাই মেঘের পরিস্থিতি কিন্তু এক ধাক্কায় পাল্টে গেল। এদিকে প্রচণ্ড পরিমাণ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ক্যামেরা করতে পারছিলাম না। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন ভাই। কেন ইন্টারন্যাশনাল স্টেশন আমি তোমাদের নিচে নেমে বলি। একদম অন টাইম সন্ধ্যে 6:55 এসে পৌঁছে গেছি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন, কারণ এখান থেকে মিতালি এক্সপ্রেস ছাড়ে বাংলাদেশ যায় ঢাকা। একটা জিনিস দেখো ভাই, বৃষ্টি কিন্তু মারাত্মক হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই দেখো বৃষ্টির কি জল নিউ জলপাইগুড়ি স্টেশনে ভাই। এই দেখো জলের ঝর্ণা বইছে, কেননা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। চলো তাহলে অবশেষে আমরা বেরোলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। এরপরে ওদের সাথে একবার দেখা করছি পরবর্তী স্টপেজ কোচবিহার, নিউ কোচবিহার, যেখানে আমাদের লোকোমোটিভ রিভার্স হবে। রিভার্স না, সরি, লোকোমোটিভ চেঞ্জ হবে ইলেকট্রিক থেকে ডিজেল। রাত 7:30টার সময় বেরোলাম নিউ জলপাইগুড়ি থেকে। একটা জিনিস ভাই, আমাদের গাড়িটাকে এখানে বেশিক্ষণ লেট করানোর কারণ হচ্ছে পিছনে কোনো সেলুন কার লাগানো হলো। হয়তো ডিআরএম যাচ্ছেন বা জিএম লেভেলের কেউ যাচ্ছেন, সেই জন্য পিছনে সেলুন কার দিল। আর গাড়ির কিন্তু ভাই প্রায়োরিটি বেড়ে যাবে, পিছনে সেলুন কার আছে বলে কথা। এই এখন তো পুরো জার্নিটা বাকি আছে, সারা রাত বাকি আছে। আমাদের সম্পূর্ণ দেখাবো আমাদের পরবর্তী স্টপেজ কোচবিহার, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, গুয়াহাটি। ভাই রাত জাগবো, চলো কোনো অসুবিধা নেই। আর বেরিয়ে গেলাম নিউ জলপাইগুড়ি থেকে। উফ ভাই, মালদার দিকে এত পরিমাণ গরম যে থাকা যায় না, আর শিলিগুড়ির দিকে অগাধ বৃষ্টি। নিউ জলপাইগুড়ি ছাড়ার পর এই সাইডে তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে ভাই আমি তোমাদের কিছু দেখানোর সুযোগটাই পাচ্ছি না। ক্যামেরা বের করছি তো ক্যামেরার লেন্স পুরো ভিজে যাচ্ছে, বৃষ্টির এত ছিটে ফোঁটা পড়ছে। এদিকে বৃষ্টিটা একটু হয়ে গেছে আগে, তারপরেও আস্তে আস্তে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে পার করে গেলাম আমরা ধূপগুড়ি স্টেশন। চলো এরপরে তো আছে নিউ কোচবিহার, যেখানে আমাদের লোকোমোটিভ চেঞ্জ হবে। আর দেখো আমরা পার করছি এখন ফালাকাটা স্টেশন কোচবিহার ঢোকার আগে। আর ভাই এই ফালাকাটা স্টেশনে এত পরিমাণ বৃষ্টি হয়েছে না, দেখেই বুঝতে পারছো। আর এখনও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছেই, স্টেশনটা পুরো ভিজে আছে। আর দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আমরা নিউ কোচবিহার স্টেশন। এসে পৌঁছে গেলাম আমরা দেখো নিউ কোচবিহার স্টেশন। তো নিউ কোচবিহার স্টেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর নিউ কোচবিহার স্টেশনের খুব কাছেই পড়ে কোচবিহার রাজবাড়ি। তোমরা যারা যারা কোচবিহার যেতে চাও এখানে নেমো, এখান থেকে খুব কাছেই কিন্তু রাজবাড়ি পড়ে। চলো এরপরে আলিপুরদুয়ার একটা ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে, এখন সবে খুলে যাচ্ছে ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস। আর গাড়ি কিন্তু আমাদের 5 মিনিট দেরিতে এসে 8:55 ঢুকে গেছে। 7:30টায় এনজিপি ছেড়েছে। এনজিপি থেকে কোচবিহার পর্যন্ত পুরো রাস্তাটা এতটা পরিমাণ বৃষ্টি ছিল না, কি বলবো তোমাদের। যাই হোক, কোচবিহার স্টেশনে কিন্তু বৃষ্টি নেই। আগে দেখি কি এমন বৃষ্টির প্রভাব দেখতে পাই। রাত্রের জন্য কি খাবো, তো ট্রেনে খুব সস্তাতে দেখো এই যে 5 পিস রুটি আর তার সাথে তরকারি নিয়ে নিল মাত্র 30 টাকা। চলো এটা দিয়ে রাত্রে পেট পুজোটা করি। আর বৃষ্টি শুরু হয়ে গেলো ভাই, এদিকে বৃষ্টির নাম নিচ্ছিলাম, বৃষ্টি শুরু। সেই কোচবিহার স্টেশনে বৃষ্টিটা কিন্তু শুরু হলো। কিন্তু সেই বৃষ্টি দেখো শুরু হলোই, জলটা এই দেখো অবশেষে বৃষ্টি শুরু হলোই। কোচবিহার স্টেশনে দাঁড়িয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সামনে তোমাদের দেখিয়েছিলাম ওয়েব 7 ছিল, ওয়েব 7 আর যাবে না। এখান থেকে শিলিগুড়ির WDP-40 যাবে ডিজেলে। শুধু বৃষ্টির প্রভাবটা দেখো তোমরা, মারাত্মক বৃষ্টি ভাই। এই বৃষ্টিটা যদি আমাদের মালদার দিকে হতো না, মন খুশি হয়ে যেত গরমে, কারণ এত পরিমাণ গরম ওখানে। ভাই দেখো অবশেষে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমাদের ডিপার্চার হলো। আর বাইরে যা তুফান উঠছে না, কি বলবো তোমাদের। দেখো হাওয়ার গতি কতটা। কটার সময় বেরোলাম দেখো,
ক্যামেরার লেন্স পর্যন্ত ভিজে গেল আমার, কি অবস্থা! শ্যুট করতে পারছি না ভিডিও। দেখো 8:21 বেরোলাম। কোচবিহার স্টেশনে ঘূর্ণিঝড়ের কবলে আমরা। দেখো প্ল্যাটফর্ম থেকে কিভাবে জলগুলো বয়ে বয়ে পড়ছে, দেখছো? এই দেখো প্ল্যাটফর্মে বন্যা লেগে যাবে আজকে কোচবিহারে। কি দারুণ লাগছে ভাই, এই জার্নিটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। উত্তর ভারতের, আজকে উত্তর পূর্ব ভারতের। দেখছো হাওয়ার গতিবেগ, দেখছো? এইদিকে লক্ষ্য করে দেখো হাওয়ার গতিবেগ দেখো। আমরা এখন কোচবিহার স্টেশনটা পার করলাম, আর কোচবিহার স্টেশন পার করার পরে চার সাইডে বৃষ্টি দেখো, মানে কি বলবো, একদম ঘূর্ণিঝড়ের কবলে আমরা পড়ে গেছি। কিছুদিন আগে তোমরা শুনেছিলে আমাদের বাংলাতে রেমাল এসেছিল, সেই রেমালের তাণ্ডবের প্রভাবটা এখন এদিকে দেখা যাচ্ছে। তো উত্তর পূর্ব ভারতে আমি ভাবতে পারিনি যে এসে এরকম বৃষ্টি দিয়ে আমার শুভ সূচনা হবে। ট্রেনে বৃষ্টির জলে কি অবস্থা! এর মধ্যেও এত পরিমাণ জল ঢুকে গেছে না, কি বলবো তোমাদের। আর দেখো দেখতে দেখতে আমরা 18 কিলোমিটার পার করে প্রবেশ করতে চলেছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এদিকে দেখছো ঝড়ের কি প্রভাব, হাওয়া দেখছো, বাপরে বাপরে। এদিকে দেখো একটা ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে, কিছুই বোঝা যাচ্ছে না, কি অবস্থা। ঝড়ের কি প্রভাব দেখো নিউ আলিপুরদুয়ারে। একদম এই ঘূর্ণিঝড়ের কবলের মধ্যে এসে পড়ে গেলাম আমরা আলিপুরদুয়ার স্টেশন। এটা নিউ আলিপুরদুয়ার, এরপরেই আছে ফকিরগ্রাম, তারপরে গঙ্গাগ্রাম। ভাই কি অবস্থা, চার সাইডে চারিদিকে শুধু মানে বৃষ্টির প্রভাবটা দেখছো কি স্টেশনে, এতটা পরিমাণ ঝড়ের প্রভাব কি বলবো তোমাদের ভাই, নামা যাচ্ছে না। নিউ আলিপুরদুয়ার স্টেশনে আসলাম, মেঘের গর্জন শুনে বুঝতে পারছো, আর গোটা ট্রেন তো একদম পুরো কাদা কাদা হয়ে গেছে এগুলো দেখো। আর চলো অবশেষে ছেড়ে দিল আমাদের নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে, এরপরে ফকিরগ্রাম, তারপরে নিউ বঙ্গাইগাঁও। তোমাদের সাথে আমি নিউ বঙ্গাইগাঁও দেখো। অবশেষে তো আমাদের ডিপার্চার হলো, অবশেষে দেখো এই ঘূর্ণিঝড়ের সাথে আমাদের ডিপার্চার হলো নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। এরপরে ফকিরাগ্রাম, তারপরে নিউ বঙ্গাইগাঁও। তো আমি তোমাদের সাথে নিউ বঙ্গাইগাঁও দেখা করবো। আর ভাই এত সুন্দর বৃষ্টি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে আসাম ঢোকার মুখে। তোমরা সবাই ভালো করেই জানো বৃষ্টি আমার কাছে খুব পছন্দের একটা সিজন। আমি এই সিজনটাকে প্রতি বছর মন থেকে উপভোগ করি। এই বছর তোমাদেরকে উপভোগ করাবো। দেখো শ্রীরামপুর আসাম স্টেশন পার করলাম, আমরা আসামে প্রবেশ করে গেছি। আর ভাই আসামে তো বৃষ্টি দিয়ে সূচনা হয়েছে আমার, পুরো রাস্তা এখনও বাকি আছে, কি বলবো তোমাদের। দেখো আমরা পার করছি গোসাইগাঁও হাট স্টেশন, একটা ভালো স্টেশন এই রুটের, সেই জন্য আমি দেখালাম তোমাদের। চলো এরপরে আমি তোমাদের দেখাবো 60 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ ফকিরাগ্রাম জংশন। একটা দুর্দান্ত গতির সাথে বেরিয়ে গেলাম আমরা দেখো। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম ফকিরাগ্রাম জংশন স্টেশন। অবশেষে রাত্রি 10:48 পৌঁছে গেলাম ফকিরাগ্রাম স্টেশন। চলো এরপরে আছে নিউ বঙ্গাইগাঁও জংশন। 10:48 পৌঁছালাম, আর প্রচণ্ড বৃষ্টি ভাই, পুরো রাস্তাতে এত পরিমাণ বৃষ্টি যে বলার বাইরে। তাহলে রাত্রি 10:50 বেরিয়ে গেলাম আমরা ফকিরাগ্রাম স্টেশন। এরপরে তোমাদের সাথে একবারে দেখা করছি নিউ বঙ্গাইগাঁও। আর নিউ বঙ্গাইগাঁও স্টেশনটা ভারতবর্ষের একটা আজুবা স্টেশন ভাই, কেননা নিউ বঙ্গাইগাঁও স্টেশনের নিচ দিয়ে একটা নদী প্রবাহিত হয়। চলো বেরিয়ে গেলাম ফকিরাগ্রাম জংশন। চলো এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বেরিয়ে গেলাম ফকিরাগ্রাম জংশন থেকে। এরপরে 37 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ নিউ বঙ্গাইগাঁও জংশন। তোমাদের সাথে দেখা করছি কি একবারে নিউ বঙ্গাইগাঁও জংশনে। বৃষ্টি খুব হচ্ছে। অবশেষে দেখো এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে 12:15 আমরা এসে পৌঁছালাম নিউ বঙ্গাইগাঁও জংশন। নিউ বঙ্গাইগাঁওকে জংশন বলা এই কারণে, কারণ এখান থেকে আরেকটা রুট চলে যাচ্ছে রাঙ্গিয়ার দিকে। তো ভাই আমরা তো রাঙ্গিয়ার দিকে যাব না, আমরা যাব কামাখ্যার দিকে। চলো তাহলে। অবশেষে সেই বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে বেরোলাম। এই নিউ বঙ্গাইগাঁও স্টেশনটা ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন যার নিচ দিয়ে তুনিয়া নামক একটি নদী প্রবাহিত হয়। এরকম রেল স্টেশন ভারতবর্ষে আর কোথাও নেই।
চলো এবার আমি তোমাদের দেখাতে চলেছি আসামের সবথেকে বড় নদী ব্রহ্মপুত্র, যার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। এটা রেলকাম রোড ব্রিজ একটা, আর এটা গোয়ালপাড়া টাউন ঢোকার মুখে তোমরা দেখতে পাবে। আরেকটা এরকম ব্রিজ আছে সরাইঘাট, যেটা তোমরা কামাখ্যা ঢোকার আগে দেখতে পাবে যদি রাঙ্গিয়া দিয়ে যেতাম আমরা, কিন্তু আমরা এই রুটটা দিয়ে যাচ্ছি। আর দেখো একটা দুর্দান্ত গতির সাথে আমরা এখন পার করছি গোয়ালপাড়া টাউন স্টেশন। চলো ভাই, রাত অনেক হলো আর বৃষ্টি হচ্ছে, খুব ঘুম লাগছে, একটু আমি ঘুমিয়ে নিই। কালকে সকালে যেখান থেকে আমার ঘুম ভাঙবে সেখান থেকে আমি তোমাদের জন্য ভিডিও শুরু করব। গাড়ির পিছনেই তো তোমরা দেখালাম একটা সেলুন কার লাগানো আছে, যার জন্য গাড়ির স্পিড কিন্তু প্রচণ্ড। চলো গুড নাইট, কালকে দেখা করছি। আর আজকে গুড মর্নিং জানাচ্ছি তোমাদের গুয়াহাটি স্টেশন থেকে। ভাই মেঘের অবস্থা দেখে বুঝতে পারছো, কাল রাত থেকে ভাই প্রচণ্ড বৃষ্টি যখন থেকে কোচবিহার ঢুকেছি। আর এখন দেখো 4:45 এসে পৌঁছে গেলাম আমরা গুয়াহাটি, 1 ঘন্টা লেট আছে। তাহলে ভাই কাল রাত থেকে তো আমি তোমাদের পুরো কোচবিহার থেকে এই গুয়াহাটি পর্যন্ত বৃষ্টির একটা অপূর্ব দৃশ্য দেখালাম। আর এই দিকে এসে দাঁড়িয়ে আছে এখন আগরতলা তেজাস রাজধানী। ভাই তেজাস রাজধানীতে এলএচবি রেখ দিয়েছে, আমি এটা কনফিউজ হয়ে গেলাম ব্যাপারটা। এই দেখো ভাই, আমি প্রথম দেখছি এই ট্রেন নাম্বারটা তো তেজাস রাজধানীর, আর তেজাস রাজধানীকে দেখো এলএচবি রেখে দিয়ে দিয়েছে। এটা তো তেজাস রাজধানীর রেক না। এক কাপ চা কিন্তু গুয়াহাটি স্টেশনে 15 টাকা নেয়। দেখো আইআরসিটিসির এইসব দোকানগুলো থেকে নিলাম, 15 টাকা পড়লো। আজ পর্যন্ত সব জায়গায় চা খেয়েছি 10 টাকা করে, এখানে 15 টাকা করে লাগে গুয়াহাটিতে। নতুন দিনের নতুন সকালটা আসামে আমি শুরু করছি চা দিয়ে। তো ভাই কালকে তো সারা রাত ভিডিও শ্যুট করেছি, ঠান্ডাতে ভিজেছি, শরীরে একটু গরমের প্রয়োজন, তো যার জন্য তোমাদের দেখিয়েছিলাম যে 15 টাকা করে চাটা নিলাম। ওভারঅল চায়ের টেস্ট ঠিক আছে, কিন্তু এই গোলমরিচের গন্ধ। আর হ্যাঁ, গুয়াহাটি থেকে শিলং খুব কাছে, তো তোমরা যদি শিলং যেতে চাও ভাই, গুয়াহাটি থেকে বাইরে বেরোবে, পল্টন বাজার যাবে, ওখান থেকে ক্যাব পাবে বা তোমরা শেয়ার অ্যাপে যেতে পারবে। আমি 2017 সালে যখন শিলং গেছিলাম তখন কিন্তু ক্যাবের আমার শেয়ার পড়েছিল 240 টাকা করে, সামথিং এখন ওটা 300 বা 400 যাবে। তোমরা চাইলে কিন্তু বাইরে থেকে গুয়াহাটি স্টেশনের বাইরে বেরোলে পল্টন বাজার থেকেই পেয়ে যাবে কিন্তু ক্যাব, বা পল্টন বাজার থেকে একটু আগিয়ে যাবে ছোটো গাড়িগুলো পাবে, বাস যায় না ওদিকে। আর শিলং গেলে ওদিকে চেরাপুঞ্জি সব ঢুকে যাওয়া যাবে। ভাই আমাদেরকে এখানে ঘন্টাখানেকের উপরে দাঁড় করিয়েছিল কেন জানো? কারণটা হচ্ছে আমাদের পিছনে একটা সেলুন কার লাগানো হয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে, সেই জন্য ভাই ওটাকে এখানে গুয়াহাটি স্টেশনে ডিট্যাচ করা হলো, সেই জন্য দাঁড় করে রেখেছিল। ভাই ডিআরএম লেভেলের কোনো অফিসার আছে, তার জন্য গাড়ি কেন ঘন্টা কেন 2 ঘন্টা 3 ঘন্টা মার খেয়ে যাবে। ডিআরএম লেভেলের অফিসার তো ভাই, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি মূল্য বলো। আর দেখছো এখনো পর্যন্ত টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এদিকে বেরিয়ে গেলাম গুয়াহাটি থেকে, ভাই বৃষ্টি ভেজা সকাল। আর বেশি দূরে জানি না, সিলঘাট টাউন পর্যন্ত চলার সামনে কিন্তু ডিজেল ইঞ্জিন আছে, আমি তোমাদের দেখাতেই পারছি না, কারণ ডিজেল ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে নিউ কোচবিহার স্টেশনে সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে। ভাই চলো গুয়াহাটি থেকে তো বেরিয়ে গেলাম, এরপরে 56 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ জাগি রোড। আর এদিক দিয়ে দেখো ভাই চলে আসছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে 20503 রাজধানী এক্সপ্রেস, দারুণ লাগছে ভাই। আর এদিক দিয়ে দেখো একটা স্টেশন পার করছে, এদিক দিয়ে একটা আর্মি স্পেশাল ট্রেনের রেক রাখা আছে। আর আসামের যে অপরূপ সৌন্দর্য কি বলবো তোমাদের, তোমরা নিজেরাই দেখে উপলব্ধি করতে পারছো। পৌঁছে গেলাম জাগি রোড স্টেশন। অবশেষে 2 ঘন্টা দেরির সাথে সকাল 6:55 আমরা এসে পৌঁছে গেলাম জাগি রোড স্টেশন। অবশেষে 2 মিনিট দাঁড়ানোর পর গাড়ি আমাদের ছাড়লো জাগি রোড স্টেশন থেকে। চলো বেরিয়ে গেলাম আমরা জাগি রোড স্টেশন। এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে চাপড়মুখী জংশন। ভাই আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিছু কিছু জায়গায় চাপড়ামুখী জংশন বলেছি, আমাকে ক্ষমা করে দিও, উচ্চারণটা একটু ভুল করেছিলাম আমি, ওটা চাপড়মুখী জংশন হবে। আর এদিকে ভাই সৌন্দর্যের কিন্তু কোনো কম নেই। কি নেই আসামের দিকে বলো? পাহাড়, তারপর এত সুন্দর প্রকৃতি, মানে ভাই মন মুগ্ধ হয়ে যায়।
আর আমি তো এসেছি বর্ষার সময় এদিকে, আরও মন মুগ্ধ হয়ে যাবে। কেননা আমি যাচ্ছি কাজিরাঙার দিকে। ভাই, কাজিরাঙা ন্যাশনাল পার্কের সম্বন্ধে কি বলবো তোমাদের আমি। আজকে আমি কাজিরাঙা ন্যাশনাল পার্কে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো অ্যাকচুয়াল কীভাবে কাজিরাঙা ন্যাশনাল পার্ক যেতে হয় সিলঘাট টাউন থেকে। আর পৌঁছে গেলাম আমরা এখন চাপড়মুখী জংশন স্টেশন। আমরা কিন্তু প্ল্যাটফর্মও পাইনি, এত ছোট একটা জংশন স্টেশন। দেখছো মানুষ কত কষ্ট করে নামছে। ফ্রন্টিয়ার রেলওয়েতে এটাই একটা সমস্যা যে বড় বড় জংশন স্টেশনগুলো তো প্ল্যাটফর্ম এর সাইজটা খুব ছোট। কি বলবো ভাই, চাপড়ামুখী জংশন এসছি, প্রথমবার আসলাম, এসে দেখছি প্ল্যাটফর্মটা এতই ছোট যে আমাদের লাস্ট দুটো জেনারেল কম্পার্টমেন্ট পিছনে পড়ে গেছে। চাপড়ামুখী থেকে দুটো ডাইরেকশনের রুট কাটছে, একটা চলে যাচ্ছে নওগাঁও, একটা চলে যাচ্ছে এইদিকে লামডিংয়ের দিকে, আবার লামডিং থেকে গিয়ে কেটে যাচ্ছে। চলো চাপড়ামুখী থেকে বেরোবো। আর এখানে কিন্তু গাড়ি প্রচণ্ড পরিমাণ খালি। এই গাড়িটাতে যত পরিমাণ ভিড় মালদা থেকে দেখেছিলাম গুয়াহাটি পর্যন্ত, তারপর আর কোনো ভিড় নেই। অবশেষে ডিপারচার হলো। আর দেখো এত পরে আমরা এসে প্ল্যাটফর্মে এখন উঠলাম। কি বলবো ভাই তোমাদের আর আমি, চাপড়ামুখী জংশন কত নাম শুনেছি এই চাপড়ামুখী জংশনের, কিন্তু প্ল্যাটফর্মই খুব ছোট। আর একটা কথা, এই রুটে কিন্তু ডিজেল ইঞ্জিনের সাম্রাজ্য, ইলেকট্রিক লাইনের পোল বসানো হয়ে গেছে, ওইচিও টানা আছে, তারপরেও কিন্তু সামনে ডিজেল ইঞ্জিনটা আছে। যতগুলো ট্রেন যাওয়া আসা করছে দেখছি সবগুলো বেশিরভাগ ডিজেল ইঞ্জিনের। আর এই দেখো এই লাইনটাই চলে যাচ্ছে লামডিংয়ের দিকে, আমরা দেখো কেটে গেলাম নওগাঁয়ের দিকে। এরপরে অন্য কোনো দিন লামডিংয়ের দিকে আবার সফর হবে, কেননা ওদিকে প্রচণ্ড ল্যান্ডস্লাইডিং হয়েছে, যার জন্য আগরতলা শিলচরের সাইডে কোনো ট্রেন যাওয়া আসা করছে না। কিছু করার নেই ভাই, ওই জন্য মেনলি আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং রুট সিলঘাট টাউন, এই রুটটা হয়তো এরপরে কোনোদিন আর এক্সপ্লোর করতে পারবো না, কারণ এদিকে আর তোমার নওগাঁয়ের পরে সিলঘাট টাউনে পড়ার কোনো লাইন নেই। ব্রহ্মপুত্র নদী পার করার পর ওদিকে তেজপুর, তেজপুরের পরে একটু আগালে রাঙ্গাপাড়া নদ, ওটা একটা আলাদা রুট চলে যাচ্ছে। ওই রুটটা অন্য কোনো দিন এক্সপ্লোর করবো, আর এই রুটটাও এক্সপ্লোর করবো। তাহলে এই দুটো রুট উত্তর পূর্ব ভারত সফরে বাকি থাকবে। কারণ উত্তর পূর্ব ভারতে আমি আজ পর্যন্ত কোথাও এক্সপ্লোর করিনি, গুয়াহাটির এদিকে আসিনি, প্রথম আসলাম সিলঘাট টাউন, বাকি সব দেখাবো। সামনের দিকে দেখছো বন্যা হয়ে গেছে একদম। আমি যে এলাকাটা দিয়ে যাচ্ছি চাপড়ামুখীর এই সাইডটা, এদিকে দেখো পুরো বন্যা হয়ে গেছে, জল দেখছো কত উঠে গেছে। দেখো বন্যার জলে সবাই মাছ মারতে ব্যস্ত, বাড়ির কাকিমারাও পর্যন্ত বাদ দেয়নি মাছ ধরতে। দেখো কি অবস্থা, সব মাছ ধরতে। চাপড়মুখী জংশন ছাড়ার পর আমাদের তো পরবর্তী স্টপেজ আছে নওগাঁও। আর ভাই এইদিকের স্টেশনগুলো আমি বুঝতেই পারছি না কখন পার করে চলে যাচ্ছি, এত ছোট স্টেশন। দেখো পুরানি গুদাম বলে একটা স্টেশন পার করছি নওগাঁও পার করার পরেই। ভাই নওগাঁও স্টেশনটার হয়তো আমরা বাইরে ছিলাম দাঁড়িয়ে, বুঝতে পারিনি আমি। খুব অবাক লাগছে ভাই এদিকের স্টেশনগুলো। চলো দেখি এরপরে তো জখলাবান্দা বলে একটা স্টেশন আছে, ওই স্টেশনটা আমি যদি বুঝতে পারি কি না, তোমাদের সাথে জখলাবান্দা স্টেশনে দেখা করছি। ভাই আমরা এতক্ষণ স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলাম, আমি কিছু বুঝতেই পারিনি যে আমরা স্টেশনে চলে এসেছি কখন। দেখো এটাই হচ্ছে জাখালাবান্দা স্টেশন। চলো এরপরে 10 কিলোমিটার পরে আমাদের একদম পরবর্তী স্টপেজ, ফাইনাল ডেস্টিনেশন সিলঘাট টাউন, জখলাবন্ধা। সকাল 9টার সময় আমরা এবার এসে পৌঁছালাম সিলঘাট টাউন স্টেশন। আর ট্রেন ভাই পুরো ফাঁকা, দেখো গোটা ট্রেনের মধ্যে কেউই নেই, আমি একাই। মানে যত যা ভিড় ছিল মালদা থেকে সমস্ত ভিড় বলতে গেলে গুয়াহাটি পর্যন্ত, গুয়াহাটির পর থেকে ট্রেন পুরো ফাঁকা। আর সিলঘাট ঢুকছি, ট্রেন তো আরোই ফাঁকা। চলো টাউন স্টেশনে প্ল্যাটফর্মটা তাও পেয়েছি। আর স্টেশনটা কিন্তু খুব ছোট ভাই, কি বলবো তোমাদের। আর স্টেশনটা এইদিকে তো কিছুই নাই, এদিকে মনে হয় বাইরে অনেকটা যেতে হবে তারপরে শহর পাবো। অবশেষে সকাল 9টার সময় দেখো এসে পৌঁছালাম আমরা সিলঘাট টাউন স্টেশন। আর কি বলবো ভাই, একদম শুনশান বিরান স্টেশন পর্যন্ত। ভাই মাত্র হাতে গোনা 3 থেকে 4টা প্যাসেঞ্জার এসছে। দেখবে
এই দেখো আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন কোনো বেশি লোক নাই যারা সিলঘাট টাউন আসে। তো সিলঘাট টাউন কেন আসতে চাও বলে দিলাম, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যদি দেখতে যেতে চাও তাহলে সিলঘাট টাউন স্টেশন থেকে খুব কাছেই পড়ে। চলো স্টেশনের বাইরে যাই। কিছুই নেই ভাই স্টেশনে, তাই হাঁটতে হচ্ছে। আমরা ছিলাম একদম লাস্ট প্রান্তে, হেঁটে হেঁটে আসতে হচ্ছে, সামনের দিক দিয়ে বেরোতে হবে। স্টেশনে কিচ্ছু নেই, না একটা জলের ব্যবস্থা আছে, না কি দোকানপাট আছে, কিচ্ছু নেই।